সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এম.আর. আসাদ। আসাদ, পত্রিকার চোখে অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। তো আপনার সাথে আমরা কথা বলবো, এর আগে আমরা বিভিন্ন পত্রিকার কিছু প্রধান শিরোনামগুলো পড়ে নিতে যাচ্ছি। প্রথম আলো যে শিরোনাম করেছে সেটা হচ্ছে জনপ্রশাসনে এখন অস্থিরতা, আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না। আরেকটা হচ্ছে দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বিবেচনায়। দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে সচিবালয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন, নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়। আমরা এখন দেব সমকালের শিরোনাম। সমকালে করেছে রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ। আসলেই কিন্তু তাই। উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর। বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে দেশে আবাসন খাতে বিনিয়োগ স্থবিরতা চলছে। যুগান্তর শিরোনাম করেছে পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন, এনআইডি তথ্য ভান্ডার থেকে বিসিসি সংযোগ বিচ্ছিন্ন, ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য জানা নেই। বণিক বার্তা করেছে অনেক অধঃপতন ও ভুল হয়েছে, এখন শুধরাতে হবে। দ্য ডেইলি স্টার হেডলাইন ছিল অ্যাডমিন অফিসিয়ালস প্রোটেস্ট ন্যাশন টু প্রমোট মোর ফ্রম আদার ক্যাডার্স। ওকে ভাইয়া, আমরা বিভিন্ন পত্রিকাগুলোর মাধ্যমে যেটা দেখতে পেলাম, অনেক হেডলাইনের মধ্যে আমি প্রথম আলোর যে শিরোনামটা আমার মাথায় কাজ করছে সেটা হচ্ছে দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিবেচনায়। তো এটা সম্পর্কে আমি আপনার মতামত জানতে চাচ্ছি যে দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আসলে সংবিধান সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে, যেটার প্রধান রয়েছেন বর্তমানে একজন প্রফেসর, ইলিনয় ইউনিভার্সিটি, তিনি অধ্যাপক, তিনি হচ্ছেন আলী রিয়াজ। এবং আমরা দেখেছি যে গেল এক মাসে সংবিধান সংস্কার যে কমিশনটা ছিল সেটা কিন্তু গঠন করার পর থেকে আমরা দেখেছি যে বেশ কিছুদিন তারা পর্যালোচনার জন্য আসলে সময়টা আসলে তারা ব্যয় করেছেন। এবং গেল এক মাসে যদি আমরা হিসাব করি, এর মধ্যে কিন্তু তারা বেশ কিছু বৈঠক করেছেন এবং এর মধ্যে তারা প্রধান বিচারপতির সঙ্গেও তারা সাক্ষাৎ করেছেন। এছাড়া বিবিএস যে একটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটি রয়েছে, তাদেরকেও তারা দায়িত্ব দিয়েছেন একটি পরিসংখ্যান তৈরি করার জন্য, সংবিধানের এবং জনসংখ্যার ওপর আনুপাতিক হারটা বিবেচনা করার জন্য। এছাড়া যে বিষয়টি আসলে যুক্ত করার মতো, তারা প্রায় 50,000-এর বেশি সুপারিশ কিন্তু তারা গ্রহণ করেছেন শুধুমাত্র ওয়েবসাইট থেকে। এছাড়া 26টি যে দল রয়েছে, সেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু তারা নানা ধরনের প্রস্তাব তারা নিয়েছেন। আর সংবিধান সংস্কারের যে প্রশ্ন এসেছে, এই প্রশ্নের বিষয়ে তিনি ডক্টর আলী রিয়াজ তার বিভিন্ন সাক্ষাৎকারে যে বিষয়টি বারবার তুলে ধরেছেন, একটি হচ্ছে যে তারা যে সুপারিশগুলো পেয়েছেন এটা পর্যালোচনা করে তারা পাচ্ছেন বারবার। একটি হচ্ছে যে একজন যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, আরেকটি হচ্ছে আনুপাতিক হারের ভোট, আরেকটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটি হচ্ছে আসলে পৃথিবীর যে সংসদগুলো রয়েছে, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে 40% কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সেটা হয়, বা আইনসভা যেটাকে আমরা বলি, পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে। এবং সেই বেসিসেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য তারা বিবেচনা করছেন যে স্বৈরশাসনকে ঠেকাতে বা ফ্যাসিস্ট যে রিজিমগুলো আমরা দেখি সেটা ঠেকাতে আসলে এটা খুবই কার্যকরী হবে। জি। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না, দ্যাট মিনস জাতীয় নাগরিক কমিটি যে নতুন। আরেকটা হচ্ছে জামায়াত, বিএনপি, বাম দল নির্বাচনে গিয়ে তাদের প্রস্তুতি কেমন, নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতিটা কেমন সেটা জানতে চাচ্ছি। আমরা যারা ফিল্ড রিপোর্টিং করে, আমরা যারা মাঠে যেয়ে কাজ করি, আমরা মাঠের একটা চিত্র দেখেছি। সেটা হচ্ছে যে যখনই কোনো রাজনৈতিক দল রাজনীতির ময়দানে আসলে অনুপস্থিত থাকে, তাদের ভোট ব্যাংক এবং কর্মী বাহিনীটাকে কিন্তু বিপরীত যে দলগুলো থাকে তারা কিন্তু সবসময় চিন্তা করে যে তাদের ভোট ব্যাংক এবং তাদের কর্মী বাহিনীকে কীভাবে আমরা সংযুক্ত করব। এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক অপরাধীও কিন্তু পুনর্বাসনের ব্যাপারটা চলে আসে। কিন্তু এবারকার যে বিষয়টি হয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা কিন্তু এই বিষয়টাকে বিভিন্নভাবে কিন্তু তারা নজরদারির মধ্যে রেখেছে এবং সরকারের থেকে তো এটা আসলে সম্ভব না। সেজন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রেশার গ্রুপ যেগুলোকে বলা হয়, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা দেখেছি যে প্রায়
প্রায় 18 থেকে 20টির মতো কিন্তু বিভিন্ন প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, যেমন ইনকালাব মঞ্চ বলতে পারেন, অ্যান্টিফ্যাসিস্ট যে কোয়ালিশনগুলো রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি, তারা কিন্তু বিভিন্ন গ্রুপে রয়েছে। এবং জাতীয় নাগরিক কমিটি যেটি রয়েছে তার কিন্তু মূল শক্তির জায়গাটি হচ্ছে কিন্তু এই দলগুলো। আমি কিছুদিন আগে তাদের বিজয় দিবসের যে র্যালিটি ছিল সেটা কভার করেছিলাম, এবং সেখানে অনেকে প্রশ্ন করছিলেন যে তাদের সংখ্যা বা তাদের জনশক্তি কতটুকু, আসলে তারা কতটুকু রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে পারবেন। অনেকে মনে করছে, আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে আসলে জাতীয় নাগরিক কমিটিকে যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও তারা আরও একটু বেশি শক্তিশালী। কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম চিন্তা করি জাতীয় নাগরিক কমিটিকে, সেটি কিন্তু বিভিন্ন গ্রুপে এখন ভাগ হয়ে আছে। সেটি যখন তারা যদি আসলে পরিপূর্ণভাবে এটি এখন একটা সংগঠন রাজনৈতিক দলে রূপান্তরিত হয়, তখন দেখা যাবে যে এই দলগুলো যখন একীভূতভাবে তাদেরকে সমর্থন দিবে এবং তাদের জন্য কাজ করবে, তখন এই দলটি কিন্তু আর একটু শক্তিশালী হয়ে উঠবে। তবে জামাত এবং বিএনপি রাজনীতির যদি আমি ধরি, বিএনপির রাজনীতির মধ্যে এখন সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে তাদের দলের শৃঙ্খলতা ধরে রাখা। আর জামাতের জন্য তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা জনগণের কাছে যে পৌঁছাতে পারেনি সেটাকে ওভারকাম করে জনগণের কাছে পৌঁছানো এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় আমার জানার ছিল, সেটা হচ্ছে জনপ্রশাসনে এখন অস্থিরতা। এই অস্থিরতার কারণ কি, এবং আপনি এটা নিয়ে কি মানে আপনার অভিমত? জনপ্রশাসনের বিষয়টি হচ্ছে, জনপ্রশাসনে বিগত যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল সেই সময় আমরা দেখেছি যে আসলে দলীয় বিবেচনায় বিভিন্ন নিয়োগগুলো হয়েছে, এবং সেই নিয়োগের কারণে দেখা গিয়েছে যে এই জনপ্রশাসন বা আমরা বলতে সংক্ষেপে যেটাকে আমরা প্রশাসন বলি, সেটা কিন্তু সরকারের একবারে তাদের হাতেই ছিল বলা যায়। এবং এই কিছুদিন আগে একটা গত যে 4 মাস গেল, 4 মাসে কিন্তু 537 জন কর্মকর্তা শুধুমাত্র এখানে পদোন্নতি দিতে হয়েছে। এটাকে অনেকেই আসলে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন, তবে আসলে দলীয়করণ থেকে মুক্তি করতে হলে হয়তো এইটা সরকারের প্রয়োজন ছিল, এটি একটি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে আসলে অস্থিরতা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে জনপ্রশাসনের যে নিয়োগ হতো সেখানে কিন্তু প্রশাসন ক্যাডার থেকে আগে 75% নিয়োগ হতো, কিন্তু কিছুদিন আগেই যে জনপ্রশাসন যে সংস্কার কমিশন রয়েছেন তার প্রধান কিন্তু বলেছেন যে এখন থেকে জনপ্রশাসনে যে নিয়োগ হবে সেটা প্রশাসন থেকে নেওয়া হবে, প্রশাসন ক্যাডার থেকে নেওয়া হবে 50%। এছাড়া আরেকটি 50 হয়ে যাবে এখন। এবং এছাড়া যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, সেটা কিন্তু সরাসরি এখন থেকে আর প্রশাসন ক্যাডারের আওতায় আসবে না। তাদের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো দুটি আলাদা কমিশন গঠন করা হবে, এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতোই তারা আলাদাভাবেই কিন্তু নিয়োগ পদোন্নতি তাদের বিবেচনা করা হবে, এই বিষয়টি রয়েছে। আর সার্বিকভাবে যদি আমি বলি, আসলে আজকে হেডলাইনগুলো যতটুকু আমি পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে সংস্কার বিষয়টাকে শুরুর দিকে পর্যালোচনার ধাপে থাকলেও বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য এবং সাস্টেইনেবল একটি সংস্কার করা। এটা আমি গতকালও আমি একজন যেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক, তার সঙ্গে আমি কথা বলছিলাম, মনিরুল হক ডাবলু, এবং তিনি আমাকে যে বিষয়টা আসলে বলছিলেন যে পুলিশ প্রশাসনকে যদি জনমুখী করতে হয়, জনবান্ধব করতে হয়, তাদের মধ্যেও অনেক ধরনের বৈষম্য আসলে আছে। তিনি আমাকে যে বিষয়টি বলছিলেন সেই বিষয়টি থেকে আসলে বের হয়ে আসতে হবে। তাহলে খুব দ্রুত আমাদের এই সমস্ত কাজটা করা উচিত। হ্যাঁ, জি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে সংস্কার যে চলছে এখানের মধ্যে কিছুদিন আগে আপনি জানেন যে সংবিধান সংস্কার নিয়ে আপনি যে কথাটি বলছিলেন, যে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আইনি যে বাধাটা ছিল সেটা উচ্চ আদালতের যে ব্যাপার ছিল সেটি কিন্তু কিছুদিন আগেই রহিত হয়ে গেছে, এবং তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ফিরে আসার ক্ষেত্রে অনেকটুকুই এগিয়ে এসেছে। এছাড়া আপনি যদি জানেন যে গণভোটের যে একটি সুযোগ ছিল সংবিধানে সেটিও কিন্তু এখন ফিরে এসেছে। এছাড়া বিচার বিভাগের নিয়োগের যে স্বচ্ছতা, এই বিষয়টি কিন্তু খুবই আলোচনায় আছে। ওকে, ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান সময় আমাদের